আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঐক্যফ্রন্টের এখন নালিশ ও মামলা ছাড়া আর কিছু করার নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির আরও 5 প্রার্থীর মামলা। টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। দুদিন করে দুপক্ষের ইজতেমা চলবে 4 দিন। কঠোর নিরাপত্তা, আকাশে থাকবে ড্রোন ও হেলিকপ্টার। ঠাকুরগাঁও বিজিবির গুলিতে নিহতদের পরিবারে চলছে আহাজারি। এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন, দায়ীদের খুঁজে বের করার আশ্বাস পুলিশের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে পরাজিত বিএনপি ঐক্যফ্রন্টের এখন নালিশ ও মামলা ছাড়া আর কিছুই করার নেই। দলের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার এসব মামলা মোকাবেলা করবে। হতাশ কর্মীদের চাঙ্গা রাখতেই এসব মামলা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জানান, কান্নাকাটি করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। বিএনপি ঐক্যফ্রন্টের গণশুনানি আসলে গণতামাশা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জানান, যথাসময়ে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সম্মেলন। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির মামলাকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, মামলা নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচন নিয়ে অভিযোগ না দিতে বিএনপির প্রতি আহ্বানও জানান মাহবুবুল আলম হানিফ। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবং নির্বাচিত প্রার্থীর বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির আরও 5 প্রার্থী। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব মামলা দায়ের করা হয়। মামলার বাদীরা হলেন মানিকগঞ্জ 2 আসনের মইনুল ইসলাম শান্ত, নরসিংদী 5 আসনের আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ 2 আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা 5 আসনের নবীউল্লাহ নবী এবং ঢাকা 2 আসনের প্রার্থী ইরফান ইবনে আমান অমি। এর আগেও গতকালও এই ধরনের 7টি মামলা দায়ের করেন বিএনপির প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারা দেশের 64 জেলা থেকে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। আগামী কয়েকদিনে 64 জেলা থেকে অন্তত একজন করে পরাজিত প্রার্থী বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে। টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে 4 দিনের বিশ্ব ইজতেমা। এরই মধ্যে ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বিভিন্ন যানবাহনে চেপে দেশের বিভিন্ন জেলা থেকে সেখানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এবার ইজতেমা ময়দানে নিজ নিজ জেলার জন্য খিত্তায় অবস্থান নেবেন তারা। মুসল্লিদের সেবা ও যে কোনো ধরনের প্রয়োজনে সেখানে এবার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে ইজতেমা মাঠে মুসল্লিদের আগমনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আব্দুল্লাহপুর আশুলিয়া সড়ক সহ আশেপাশের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। জেলা প্রশাসন জানায়, 15-16 ফেব্রুয়ারি দুদিন জোবায়েরপন্থী ও 17-18 ফেব্রুয়ারি সাদপন্থীদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। কাল ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে 54তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। বিশ্ব ইজতেমায় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব রোধে মনিটরিং টিম কাজ করছে। ইজতেমার কোনো তথ্য যাচাই বাছাই না করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বেনজির আহমেদ। তিনি জানান, গোয়েন্দা তথ্য ও সব ধরনের হুমকি মাথায় রেখে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বেনজির জানান, ইজতেমা ও তৎসংলগ্ন এলাকায় 2টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইজতেমার নিরাপত্তায় আকাশে থাকবে ড্রোন ও হেলিকপ্টার, ভূমিতে মোটরসাইকেল, পদাতিক, ছদ্মবেশী নিরাপত্তা টহল, সাদা পোশাকের নিরাপত্তা টহল, সিসিটিভি ক্যামেরা, অবজারভেশন পোস্ট, মোবাইল টহল, রাতে নাইট ভিশন ক্যামেরার সাহায্যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ডাকসু নির্বাচন কেন্দ্রিক গড়ে ওঠা ছাত্র সহাবস্থান নির্বাচনের পরেও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাজীব আহসান জানান, পরিবেশ ঠিক থাকলে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন তারা। এদিকে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রোজানুল হক চৌধুরী শোভন ছাত্রদলকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে যেসব দাবি দেওয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাম ছাত্র সংগঠনের নেতারা। ভবিষ্যতে সহাবস্থান যাতে থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি সীমান্তবাসী সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় আহাজারি চলছে পরিবারগুলোতে। বিক্ষুব্ধ এলাকাবাসী তীব্র বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে। ঘটনার পেছনে যারা দায়ী তাদের খুঁজে বের করার আশ্বাস জানিয়ে পুলিশ সুপার জানালেন এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাব্লিউ রিপোর্টে বিস্তারিত। বহরমপুর গ্রামে নিহতদের পরিবারে এখন শুধুই শোকের মাতম। 12 জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিজিবির গুলিতে 3 জন নিহত ও গুলিবিদ্ধ হয় অন্তত 20 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত নবাব সাদেক ও 12 বছরের শিশু জয়নুল হরিপুরের রুহিয়া গ্রামের বাসিন্দা। স্বজনরা জানায় নিহতরা কেউই চোরাচালানি নয়, তাদের একজন শিক্ষক, একজন কৃষক ও একজন ছাত্র। ওখানে বাজারের যে ছাড়পত্র দেওয়া হয় গরুর, সেই ছাড়পত্রটা সেখানে বিজিবিকে করা হলে শো করা হলে সেটাকে তারা চিরে ফেলে দেয়। এটা কি ওদের মানবিক কাজ করেছে? ওখানে নির্মমভাবে হত্যা করেছে। যে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, আহত অবস্থায় 1 ঘন্টা ধরে তার লাশটি সেখান থেকে কিংবা তার দেহটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো সহযোগিতা করে নাই। এরা আমাদের রক্ষক, এরা যদি আমাদের রক্ষক হয়ে যায় তাহলে আমরা কার কাছে যাব? একটু পানি দিতে দেয়নি, আমার বাচ্চা পানি করে মরেছে। আল্লাহ, আমার ছেলে মারা গেছে, আমি সুষ্ঠু, আমি বিচার চাই। আমার সংসার কিভাবে চলবে? আমার তো কেউ কামাই করবার নাই। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে 50 বিজিবি অধিনায়ক জানান, সংঘবদ্ধ চোরা কারবারিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিজিবির টহল দলের উপর আক্রমণ চালায়। প্রাণ ও অস্ত্র রক্ষায় তারা গুলি চালাতে বাধ্য হয়। সম্মেলনে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল শামসুল আরিফিন উপস্থিত ছিলেন। কারো না কারো ইন্ধনে কিংবা বিজিবির সুনাম ক্ষুণ্ণ করার জন্যই তারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে বলে আমাদের ধারণা। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর কামরুজ্জামান সেলিম নিহতদের প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে দেন। ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় নিহতদের লাশ পরিবারের কাছে ফেরত দেওয়া হলে রাতেই দাফন করা হয়। এদিকে পরিস্থিতি শান্ত করতে সর্বস্তরের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে এবং এই ঘটনার পিছনে যদি কোনো দুষ্কৃতকারী থেকে থাকে সেটা আমরা অনুসন্ধান করছি, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব। সীমান্তবাসীর সুন্দর জীবন ব্যবস্থার উন্নয়নে তাদের স্বাভাবিক ও নিরাপদ জীবন নিশ্চিত করবে সরকার, এই প্রত্যাশা ঠাকুরগাঁও জেলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভালোবাসা ছোট্ট শব্দটির অর্থ বিশাল। ভিন্ন ভাষা, ভিন্ন জনগোষ্ঠী, ভিন্ন উচ্চারণে এই শব্দ বললেও এর অর্থ অভিন্ন, অনুভূতি একই। আর এই অনুভূতি প্রকাশের দিন বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে আজ। বসন্ত বরণ হয়েছে কাল, সেই রঙকে আরও রঙিন করতে আজ উদযাপন হচ্ছে ভ্যালেন্টাইন ডে। ইতিহাস বলে 270 সালে রোমের যাজক সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সম্রাটের রোষানলে পড়েন। ভালোবাসার দায়ে 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই থেকে এই দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন হয়ে আসছে পাশ্চাত্যে। বর্তমানে বাংলাদেশেও এই দিবসটি জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে প্রেমিক প্রেমিকার কাছে কাঙ্ক্ষিত এই দিনটি। বিভিন্ন আয়োজনে তারা পালন করেন দিনটি। সিপিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস। শিক্ষা অধিকার চত্বরে ফুল দিয়ে বর্তমান ও তৎকালীন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের শ্রদ্ধা। 2 মাসেও অগ্রগতি হয়নি পীরগঞ্জে ব্যবসায়ী তাইজুল হত্যা মামলার, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস। 1983 সালের এই দিনে স্বৈরশাসক এরশাদ দমন, পীড়ন ও গুলিবর্ষণের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন দমনের চেষ্টা চালায়। সেদিন থেকে 14 ফেব্রুয়ারিকে বাংলাদেশে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। দিনটি উপলক্ষে রাজধানীর হাইকোর্ট মাজার সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তৎকালীন ও বর্তমান বিভিন্ন ছাত্র সংগঠন। সকালে ফুল দেয় 90-এর ডাকসু ও তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্য, মধ্য ফেব্রুয়ারি 83 স্মৃতি সংরক্ষণ পরিষদ, ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক
ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ নানান সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ডাকসু জিএস মোস্তাক আহমেদ, নাজমুল হক প্রধান সহ অনেকেই। লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, আধিপত্য নিয়ে নিজেদের মধ্যে গুলি বিনিময়ে তিনি নিহত হয়। ভোরে কমলনগর উপজেলার চরকাদিরা এলাকার মতলব মাঝির পরিত্যক্ত বাড়ি থেকে পলাতক আসামি মাইনুদ্দিন মানু ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 2 ডাকাত দলের আধিপত্য নিয়ে গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 15 রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাতটা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাইনুদ্দিন স্থানীয় সুলতান আহমদ পাটোয়ারির ছেলে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সে যাবজ্জীবন সাজা পায়। ঠাকুরগাঁওর পীরগঞ্জে ব্যবসায়ী তাইজুল হত্যার প্রায় 2 মাস পেরিয়ে গেলেও অগ্রগতি হয়নি মামলার। হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন অসহায় পরিবার সহ গ্রামবাসী। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রতিনিয়ত নানা হুমকিও দিয়ে যাচ্ছে পরিবারটিকে। আর পুলিশ বলছে তদন্ত চলছে। ঠাকুরগাঁওর পীরগঞ্জ উপজেলার দলপিতিপুর গ্রামের ব্যবসায়ী তাইজুল ইসলাম খুন হন গেল বছরের 19 ডিসেম্বর। নিহতের পরিবার জানায়, ওই দিন রাতে জেলার নাকাটি বাজারে তার মুদির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে একটি গম খেতে ফেলে রাখে। পরে নিহতের ভাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু আজও মামলার কোনো অগ্রগতি দেখতে পায়নি নিহতের পরিবার। উল্টো বিভিন্ন রকমের হুমকি দিয়ে যাচ্ছে আসামি পক্ষের লোকজন। তাইজুলের 2টি সন্তান নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে দিন যাপন করছেন পরিবারটি। এই বাচ্চা 2টা ধরে চান, ওই সংসার কিভাবে চান? এদেরকে দেখলে আমার বুক ফাটে যায় স্যার। এই মার্কেটের একটা বট গাছ ছিল, উনি বট গাছের অনেক আকার ধারণ করে ছায়া ধরে থাকে না, আমরা কিন্তু ছায়ার নিচে ছিলাম। উনি মারা যাওয়ার পর থেকে আমাদের ছায়া আউট হয়ে গেছে। ইচ্ছাকৃত করে আমার ভাইকে আগে মনে করছিল যে আমার ভাই, কিন্তু আমার ভাই নয়। পরবর্তীতে যখন আমার ভাইকে পায়, তখনই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটনা তারা ঘটায়। তাইজুল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে এরই মধ্যে মানববন্ধন করেছে এলাকাবাসী। সুষ্ঠু বিচার বা তদন্ত হয়ে এটা যদি বের হয়ে না আসে, আসলে শুধু ব্যবসায়ীদের মাঝে একটা আতঙ্ক প্লাস এলাকাবাসীর মধ্যে আতঙ্ক। এই গ্রামবাসী আমরা সন্ধ্যা হলে আমরা ঘর থেকে বাইরে না, তো এটার বিচার, সুষ্ঠু বিচার আমি চাই। পুলিশ জানায়, মামলাটি বর্তমানে অধিক তদন্তের জন্য ডিবি পুলিশে হস্তান্তর করা হয়েছে। 3 জন সন্দিগ্ধ আসামিকে ধরে 2 জন আসামিকে রিমান্ডে নিয়ে 2 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন এবং অপর 1 জন আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেন। মামলাটির অধিক তদন্তের জন্য বর্তমানে মামলাটি ডিবিতে গত 24/1/19 তারিখ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তাইজুল হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবি নিহতের পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শিক্ষার্থী স্বজনরা জানান, সকাল 9:30টায় আহত শুভ হাওলাদার শেখ ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে ডেকে নিয়ে পাশের পুকুর পাড়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সবজি গ্রাম নামে পরিচিতি পেয়েছে রংপুরের পালিচড়া। এই গ্রামে 90% মানুষ সারা বছরই চাষ করে সবজি। 12 মাসই পাওয়া যায় সব ধরনের সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে এই সবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। লাউ, শিম, করলা থেকে শুরু করে সব ধরনের সবজি রঙিন কার্পেটের মতো ঢেকে দিয়েছে রংপুরের পালিচড়া গ্রামের দিগন্তজোড়া জমি। ধানসহ অন্য ফসলে লাভ কম হওয়ায় সবজি চাষে ঝুঁকেছেন এ গ্রামের মানুষ। সবজি চাষে ভর করেই তাদের নিরন্তর এগিয়ে চলা। পরিচিতি পেয়েছে সবজি গ্রাম নামে। আমার দেখাতে এখন সবাই পুরুষে আবাদ করতে পালিচড়া শাকসবজি বিখ্যাত। এখন ধানে তো মনে করেন যে ওই রকম আসে না, আমরা সবাই আসলে সবাই সবজি আবাদ করি। সরকারি সাহায্য ছাড়াই এক সময়ের অনাবাদি জমিগুলোকে এখন চাষযোগ্য করেছেন এ গ্রামের কৃষকরা। আমরা নিজের প্রচেষ্টায় শাকসবজি উৎপাদন করি,
এখানে যদি সরকার সহায়তা দিত তাহলে আমরা আরও ব্যাপকভাবে শাকসবজি উৎপাদন করতে পারতাম। প্রশিক্ষণ ও পরিকল্পিত উদ্যোগে সবজি গ্রাম হতে পারে এই অঞ্চলের মডেল, বলছেন কৃষিবিদরা। এই সবজি চাষ করতে যে সমস্ত সমস্যা তাদের হচ্ছে, সেই সমস্যা সমাধানের জন্য আমাদের কৃষি বিভাগ থেকে তাদের উপদেশ দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে। জৈব সারে চাষাবাদ করায় দেশের বিভিন্ন জায়গায় এখানকার সবজির চাহিদাও অনেক বেশি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং নারী ও শিশু পাচার সহ নানা বিষয়ে বিজিবির সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বিএসএফ। সকালে চট্টগ্রামে বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের সদর দপ্তরে 4 দিনের সীমান্ত সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানায় দুদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি দল। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে 2 দিনের ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানমালার আয়োজন করেন নগরীর শুল্কবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিমউদ্দিন। টাঙ্গাইলে মায়ের পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে শিশুরা। সকালে হাতেখড়ি প্রি প্রাইমারি স্কুলের উদ্যোগে এসপি পার্কে 2 শতাধিক মায়ের পা ধুয়ে দেন তাদের সন্তানরা। পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি করেন। অবিলম্বে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর খন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে ক্যাম্পাসে একটি র্যালি হয়। আজ 18তম সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে মংলার জয়মণি এলাকায় টাইগার টিম সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের 3 দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। জেলার তিতাস নদীর তীরবর্তী সীতানগরে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। আগামী 19 ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে পর্দা উঠতে যাওয়া টুর্নামেন্টে জেলার 14টি দল অংশ নেবে। রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি20 ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে রাজশাহী শহীদ শামসুল আলম স্মৃতি একাদশ। ক্লেমন ক্রিকেট একাডেমিকে 5 উইকেটে পরাজিত করে শিরোপা ঘরে তোলে তারা। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঐক্যফ্রন্টের এখন নালিশ ও মামলা ছাড়া আর কিছুই করার নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির আরও 5 প্রার্থীর মামলা। টঙ্গীর টুরাক তীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। 2 দিন করে 2 পক্ষের ইজতেমা চলবে 4 দিন। কঠোর নিরাপত্তা, আকাশে থাকবে ড্রোন ও হেলিকপ্টার। ঠাকুরগাঁওয়ের বিজিবির গুলিতে নিহতদের পরিবারে চলছে আহাজারি। এলাকাবাসীর বিক্ষোভ, মানববন্ধন, দায়ীদের খুঁজে বের করার আশ্বাস পুলিশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।